অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এই মাসে আমাদের কতগুলো বিশেষ প্রোগ্রাম থাকে। তার মধ্যে মাসব্যাপী রুগীদেরকে ব্রেস্ট এক্সামিনেশন করা, সচেতনতা বৃদ্ধি করার জন্যে কী কী জিনিসগুলো তাদের খেয়াল করা উচিত সেগুলোকে মনে করিয়ে দেওয়া। তারপরে পিঙ্ক রিবন পরানো। পিঙ্ক রিবনটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের প্রতীক। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ব্রেস্ট ক্যান্সার হতে পারে এবং সেটা আবার চিকিৎসা করে নিরাময়যোগ্য। ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে সচেতনতা আর একটা হচ্ছে চিকিৎসা। তা এখন আমি মনে করি যে সচেতনতাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ হচ্ছে আপনি যদি বুঝতে পারেন যে আপনার একটা সমস্যা হয়েছে তবেই না আপনি চিকিৎসাটা নেবেন। তো সেই জন্যে এইটার দিকেই আমরা বেশি মনোযোগ দিই, এই ফ্রেন্ডস অ্যান্ডের সব বন্ধুরা। এবং মানুষ কীভাবে করে এক্সামিন করবে, কোন কোন উপসর্গগুলো দেখলে পরে তারা বুঝবে যে এখানে একটা সমস্যা হতে পারে, তখন ডাক্তারের শরণাপন্ন হলে উনি টেস্ট করে দেখবেন। টেস্ট করে দেখার পরে যদি ডায়াগনোসিস হয়, বেশিরভাগ সময় তেমন কিছু হয় না, কিন্তু কিছু সংখ্যক রোগীর ব্রেস্ট ক্যান্সার হয় দেখেই সবাই একটু আতঙ্কিত থাকে যে কিছু একটা হতে পারে। তখন চিকিৎসা শাস্ত্রে যারা স্পেশালিস্ট, এটা একটা টিম ওয়ার্ক। এখানে সার্জন আছে, তারপরে এখানে মেডিকেল অনকোলজিস্ট আছে যারা কেমোথেরাপি, রেডিওথেরাপির ব্যবস্থা করে, এবং এর প্যাথোলজিস্ট আছে যারা ডায়াগনোসিস করে, রেডিওলজিস্ট আছে যারা এক্স রে, আলট্রাসাউন্ড এগুলোর থেকে তারা ডায়াগনোসিস করতে সহায়তা করে। এরপরে আছে সার্জন, তো আছেই, সার্জারি করবে। এই চিকিৎসার সময় যেমন এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, তেমনি মানসিকভাবে রুগীটা অনেক ভেঙে পড়ে। দুটো দিক এখানে আছে। একটা মহিলার জন্যে একটা নিউজ হচ্ছে যে তার ক্যান্সার হয়েছে, আর একটা হচ্ছে তার একটা অঙ্গ ফেলে দিতে হতে পারে। এই দুটোই খুবই মারাত্মকভাবে তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। কিন্তু দেখা যায় যে অপারেশনের পর রোগী কিন্তু বেশ ভালো থাকে, তার ফ্যামিলিতে ফেরত গিয়ে তার সমস্ত কাজকর্মগুলো সে স্বাভাবিকভাবে করতে পারে, সে অফিস করলে অফিসে যেতে পারে। তখন রোগী অনেকটা স্বস্তি বোধ করে যে না, আমি ভালো আছি এবং আমি সব কিছু করতে পারছি, আমার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি, আমার ফ্যামিলিকে অ্যাটেনশন দিতে পারছি, আমার কর্মক্ষেত্রে যে আমি কাজ করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। 2011 সনে ডাক্তার আমাকে বলে যে আপনার তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তারপরে তো আমি একবারে আমার মাথার উপরে মনে হলো যে একটা পৃথিবী ভেঙে পড়লো। তখন আমি বললাম আমি এখন কি করব। আমার মেয়ে আছে, আমার বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার একটা সংসার আছে। বাসায় আসার পরে আমার ছেলে শোনার পরে আমার ছেলে মানে ও 1 মাস কোনো কথা বলেনি কারোর সঙ্গে, ও চুপচাপ থাকতো। তারপর আমি বলি যে তুমি এমন করছো কেন, আমি তো ঠিক হয়ে যাব। তে বলছে না, এটা তো আমি জানি, আমি দেখছি, এটা ঠিক হয় না। ও কোনো কথা বলে না, পড়ালেখা করে না, ও চুপচাপ থাকে। তখন আমার হাজব্যান্ড বলল যে দেখো তোমার আম্মু তো সুস্থ হয়ে যাবে। যেদিনকে আমার অপারেশন হতে গেল সেদিনকে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতে গেল। কিন্তু সব থেকে দুঃখের একটা বিষয় হলো, আমি যখন হুইল চেয়ারে চড়ে অপারেশন থিয়েটারে যাচ্ছি তখন আমার একটা মোবাইল আসলো। তখন ও টেলিফোন করে বলল যে মা, আমি পরীক্ষার হলে ঢুকছি। তাই বললাম আচ্ছা বাবা যাও। অপারেশন করলো, সুস্থ হলাম। তার পরবর্তী জীবনটা এত ভয়াবহ যে কেমো দিতে হচ্ছে, রেডিওথেরাপি দিতে হচ্ছে। তখন আমার হাজব্যান্ড অফিসে চলে যেত, আমার ছেলে আমাকে খাওয়ানো, করা সম্পূর্ণ আমার যে একটা সেবা সেটা সম্পূর্ণ আমার ছেলে করছে। ও নিজের পড়ালেখা, নিজের করে সবসময় আমার খাওয়ানো, আমার দেখা। ওর একটা ছিল যে আমার মাকে, আমাদের জন্য, ও আমাকে একদিন বলছে মা আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তখন আমি দেখলাম যে না, এটা তো একটা যুদ্ধেরই, আসলে তো আমার ছেলে মেয়ের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আর একটা না বললেই না, এখানে আমার মায়ের ভূমিকা পালন করছে আমার বড় বোন।
সে একটা যে কিভাবে একটা রোগীকে একটা পেশেন্টকে সাপোর্ট দিতে হয় সেটা আমার ছেলে আর আমার বড় বোন আমাকে সাপোর্ট দিয়েছে। তো এখন সে এখন মোটামুটি ভালো সুস্থ আছে। এখন প্রতি বছরই তাকে চেক আপ করানো হয়, প্রতি বছর চেক আপ করে। সে এখন সব কিছুই ভালো আছে, তার সব এই টেস্টই ভালো রেজাল্ট দিয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। এসএসসি এক্সামের মধ্যে আমি মাকে সেইভাবে সাপোর্ট দিতে পারি নাই, তখন তার অপারেশন হয়েছে বা সামথিং, এবং ফ্যামিলি থেকেও বলা হয়েছিল যে তুমি তোমার এক্সামের উপরে বেশি কনসেন্ট্রেট ক্রিয়েট করো। দেন আমি যখন এসএসসি এক্সামটা শেষ হলো তখন আমি তার যে সেবা বা যে টেক কেয়ারের দরকার সেই টেক কেয়ারের জন্য চেষ্টা করেছি। আর আমরা সবাই জানি যে কেমোথেরাপি যখন দেওয়া হয় তখন সব যারা কেমোথেরাপি নেন তাদের টেস্ট বারটা চলে যায়। সো এখানে আমার মায়েরও টেস্ট বারটা চলে গিয়েছিল, বাট তাকে একটা মানুষকে সুস্থ সবল রাখতে হলে তাকে অবশ্যই ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে। সো আমি চেষ্টা করেছি এই পোর্শনটাতে বেশি হেল্প করা, তাকে জোর করে আমি খাইয়ে দিতাম এভরি টাইম ফ্রুটস অ্যান্ড এভরিথিং। দেন এইসব আপস অ্যান্ড ডাউনস কভার করে এখন আমি এসএসসি এইচএসসি সব কিছু কমপ্লিট করে আমি এখন বিএসসি কমপ্লিট করেছি। আমি একটা সিএসসি ইঞ্জিনিয়ার এবং আমি একটা সফটওয়্যার ফার্মে জব করছি। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে, অনেক মা বোন আছে যারা অসুস্থ, তাদের অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার। ফ্যামিলি সাপোর্টটা পেলে তারা অর্ধেকের বেশি সুস্থ হয়ে যাবে, এবং ফ্যামিলি সাপোর্টটা আপনার এই কারণে দরকার কারণ তাকে ইম্পর্টেন্স ফিল করাতে হবে যে সে আসলে আমাদের ফ্যামিলিতে কতটা ইম্পর্টেন্স। কার্সিনোমা প্রথম যখন জানতে পারলাম যে আমার জীবনেও চলে এসেছে, ভীত যে হইনি তা না, ভীত হয়েছিলাম, কিন্তু অতটা ভয় পাইনি। হয়তো বা আমি ওই সময়ে ওই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে অতটা সচেতন ছিলাম না। দ্বিতীয় বাচ্চা নিব যখন, তখন আমি অনুভব করলাম যে এরকম আমার শরীরের মধ্যে একটা ছোট্ট গোটা, এবং ওই গোটাটা থাকলে, এটুকু তখন জানতাম যেহেতু আমি মেডিকেল প্রফেশনাল, আমার মনে হলো যে এই গোটাটাই হয়তো বা আমার জন্য খারাপ হতে পারে যদি এটা ম্যালিগনেন্ট কিছু হয়। তখনই আমি আসলে ডাক্তারের খোঁজ করলাম, পেয়ে গেলাম হাসিনা আপাকে। আপা প্রথমে বললেন, নিশ্চয়ই ভয় পেয়েছো? আমি বললাম, না আপা, আমি কিছুই ভয় পাইনি, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে যা বলবেন আমি সেটাই শুনবো। তো আপা বললো, তাহলে ছোট্ট একটা সূচ দিয়ে একটুখানি তোমার টিস্যু নিয়ে আমি পরীক্ষা করে দেখি, তারপরে আমরা ডিসিশনে যাব। তো সেই হিসাবে আমার এফএনএসি হলো। মাথার মধ্যেই ছিল না একেবারে যে এটা কার্সিনোমা হতে পারে। আমি ধরেই নিয়েছি আমার ফ্যামিলি হিস্ট্রি নাই, আমার কোনো হিস্ট্রি মিলছে না। সো আমার তো এগুলো হবে না, আমার এটা বেনাইনি হবে। আমি পেশায় চিকিৎসক এবং আমি আইসিডিডিআরবিতে আমার জীবনের প্রথম কাজ শুরু করেছিলাম। কাজ করছি, এর মধ্যে হঠাৎ করে হাজব্যান্ডের ফোন গেল, বাসায় আসো, একটু দরকার আছে। সাথে সাথে চলে এলাম, ও নিয়ে আমাকে হাসিনা আপার কাছে গেল। আপা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেন, যেটা আমার নিজের কাছেও খুব ভালো লাগে, যে যেটা আমার জানা দরকার সেটা আমি আগেই জেনে যাই। ভয় পাবার তো কিছু নেই। অসুখ হয়েছে, অসুখের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট হবে এবং আমি সুস্থ হয়ে যাব, আমি আমার আবার আগের জীবনে ফেরত যাব। ঠিক এরকম একটা মানসিকতা থেকেই আমি তারপরে অপারেশনে গেলাম। আমার জন্যে এখনো পর্যন্ত আমি বলবো যে সবচাইতে আনন্দের বিষয় ছিল যে আমার বয়সটা তো অল্প ছিল, তখন মাত্র 32 শেষ হয়েছে আমার বয়স। বাচ্চা নেয়ার জন্যেই বেসিক্যালি আমি চেষ্টা করছিলাম, যেহেতু আমার বাচ্চার বয়স 5 হয়েছিল বড়টার। তো তখন আমার প্ল্যানই ছিল আমি সেকেন্ড ইস্যু নিব, এবং এই সেকেন্ড ইস্যু নিতে গিয়েই যখন এটা ধরা পড়লো, চিকিৎসা নিলাম। আমাকে একজন ডক্টর আদভানি, যিনি উপমহাদেশেরই একজন অনেক নামকরা ডাক্তার, আমাকে ডাক্তার বললেন যে এটা কোনো ব্যাপারই না, তুমি আমাকে 6টা মাস সময় দাও, চিকিৎসা নাও, তারপরে সবচাইতে বেস্ট রেজাল্ট পাবে যদি তুমি 2 বছর অপেক্ষা করে বাচ্চা নাও। অনেকেই ভয় দেখালো, আমার অনেক সিনিয়ররা ভয় দেখিয়েছে, বলেছে তুমি এত বড় একটা অসুখ থেকে উঠেছো, আবার বাচ্চাও নিচ্ছ, বাচ্চাটার আবার কোনো সমস্যা হবে না তো? তো আমি বললাম যে আমাকে তো ডক্টররা বলেছেন কোনো রকম কোনো সমস্যা নাই, এবং আমি যেটুকু পড়েছি বা বুঝতে পারছি কোনো সমস্যা অন্তত এই সিস্টেমে আমি দেখছি না, সো আমি কেন বাচ্চা নিতে পারবো না। 2008 সালে আমার একটা সুন্দর ফুটফুটে সুস্থ, সম্পূর্ণ সুস্থ, এবং আমি বলবো যে অনেক ট্যালেন্টও
একটা বাচ্চা হলো। এখন 12 বছর বয়স ওর, সেন্ট জোসেফে পড়ে, ক্লাস 7-এ। ক্যান্সার শব্দটা শুনলে আমরা সবাই একটু ভড়কে যাই, কিন্তু আমি চিকিৎসক, এই জন্য চিন্তা করলাম যে আমাকে এটা জিততেই হবে। আমাকে শুরু থেকেই হাসিনা আপা অনেক সাহায্য করেছেন, অনেক সাহস দিয়েছেন। ওনার কথা মতো আমি ওনার ওখানেই আমার ওয়াইফের সার্জারিটা করি। তারপর আমার অনেক চিকিৎসক বন্ধুবান্ধব এবং অন্যদের সাথে কথা বলে কেমোথেরাপির জন্য একটু মুম্বাই চলে যাই। সেখানে গিয়ে আমি আদভানি সাহেবকে খুঁজে পাই জাসলক হসপিটালে। তো উনি দেখে বললেন যে তুমি এখান থেকে রেজিমেন্টটা নিয়ে চলে যাও, দেশে গিয়ে কমপ্লিট করো। তো ওনার কথা মতো প্রথমটা নিয়ে দেশে চলে আসি, তারপর বাকিগুলো এখানেই ঢাকাতেই শেষ করি। ওই সময় কেমোথেরাপি নেওয়ার পর একটু শারীরিক অসুবিধা হতো, অনেক খাওয়ার রুচি কমে যেত। ওই সাপোর্টগুলো আমাকে দিতে হয়েছে, তাকে বারবার খাওয়াতে হয়েছে, এমনকি রাতেও জাগার পরে খাবার দিতে হয়েছে, মেন্টাল সাপোর্টটা দিতে হয়েছে, যেটা না দিলে হয়তো বা এখান থেকে উতরে আসা সম্ভব ছিল না। যখন আমার এই অসুখটা ধরা পড়ে, খুবই ছোট ছিলাম আমি, নার্সারিতে পড়তাম। 5 বছর বয়স, খুব বেশি বোঝারও আসলে সক্ষমতা ছিল না আমার। খালি বুঝতাম যে মানে সবার কথোপকথনে যে কোনো কিছু একটা বড় হয়েছে, যেটা আমি বুঝতে পারছি না ঠিক তখন। এবং যখন আম্মু ইন্ডিয়াতে চলে যায়, তখন আমি ছিলাম নানুর কাছে। আমাকে খালি বলা হতো তুমি দোয়া করো, তুমি যদি দোয়া করো তাহলে আম্মু সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমিও দৃঢ় বিশ্বাসে ওটাই মনে রাখতাম। ওই সময় এত কিছু বুঝতাম না, কিন্তু এখন আমি মেডিকেল স্টুডেন্ট, সো এই ব্যাপারটা বিষয়ে আরও জ্ঞান অর্জন করেছি আমি, এবং বুঝতে পারি যে আসলে কি কঠিন একটা সময় পার করে এসেছি আমি এবং আমার ফ্যামিলি সবাই। এখন আমি চিন্তা করি মাঝে মাঝে যে যদি আল্লাহ না করুক, যদি খারাপ কিছু হতো, তখন তাহলে আমার এখন কি হতো, আসলে আমি কি পজিশনে দাঁড়াতাম। মা ছাড়া একটা বাচ্চা তো বেড়ে ওঠা আসলেই খুব কষ্টকর। সো এখন আমি মানে সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞ, এবং যে আমি আমার মাকে ফিরে পেয়েছি এবং এখন সুন্দর মতো আমরা আছি একসাথে। ফ্রেন্ডস হ্যান্ড বা বন্ধুর হাত একটা স্বেচ্ছাসেবামূলক সংস্থা। এটা কতগুলো ভলান্টিয়ার দিয়ে গঠিত। কিছু হচ্ছে পেশেন্ট ভলান্টিয়ার, যারা আগে ব্রেস্ট ক্যান্সারে সাফার করেছে এবং ভালো হয়ে গেছে, এবং কিছু সংখ্যক নন পেশেন্ট ভলান্টিয়ার, যারা এই রোগে আক্রান্ত না, কিন্তু এই সব রুগীদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে তারা স্বেচ্ছায় এসে সময় দিয়ে আমাদের সাথে কাজ করে। তো এখন ফ্রেন্ডস হ্যান্ডের কাজগুলো হচ্ছে মেইনলি মানসিক এবং শারীরিক শক্তি যোগানো, রুগীর শক্তি যোগানো, কাউন্সেলিং করা, এবং কিছু অর্থ সংগ্রহ করে গরিব রুগীদের সাহায্য করা, সচেতনতা বৃদ্ধি করা, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস যেটাকে বলে, এবং চিকিৎসা চলাকালীন সময় যে সহায়তাগুলো প্রয়োজন শারীরিক এবং মানসিক, যেমন এক্সারসাইজ করা, কি খাবে কি না খাবে, এই সমস্ত জিনিস বলা, কোনো প্রবলেম ফিল করলে তারা এই জিনিসগুলোকে খুব সহায়তা করতে পারে। কারণ ওরা ভুগেছে এই রোগ থেকে, সেজন্য তারা বুঝতে পারে যে কীভাবে কী করলে রুগীটার স্বস্তি বোধ করবে। এসব ছাড়া যখন রুগী হাসপাতালে ভর্তি থাকে, তখন তাদের বেডসাইড ভিজিট করতে যায়, অপারেশনের পরের দিনই যায়, কারণ এই সমস্ত রুগীদের বেশি সময় হাসপাতাল থাকতে হয় না, 1 দিন 2 দিন হাসপাতালে থেকে তারা বাড়ি চলে যায়। তো এই সুযোগটা নিয়ে তারা তাদের পাশে এসে দাঁড়ায় এবং তাদের সমস্ত অ্যাডভাইসগুলো দেয়, যেগুলো করলে তাদের আর একটু তারা সাহস পায়। অ্যাওয়ারনেসের জন্যে বিভিন্ন রকমের অনুষ্ঠান, সেমিনার এবং স্কুল কলেজে যে সচেতনতা বৃদ্ধি করা, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, এইগুলো করে তারা মানুষকে অ্যাওয়্যার করে এবং সাহসও যোগায় যে এই রোগটা হলেই যে সব কিছু শেষ হয়ে গেল, ক্যান্সার হলে যে সব শেষ হয়ে গেল তা নয়। সবসময় সব রোগীর থেকেই যে আমরা সেরকম আশানুরূপ সাড়া পাই না, কিন্তু কিছু সংখ্যক ডিভোটেড মহিলা যারা ফিল করে যে না, আমাদের
একজনের পাশে দাঁড়ালে তার যদি উপকারটা হয়, তারাই হচ্ছে আসল ভলেন্টিয়ার এবং এরা খুব ডেডিকেটেডভাবে কাজ করে। আমাদের এখন এই ভলেন্টিয়ারের সংখ্যা প্রায় 12 থেকে 14 জনের মতো, এবং এরা এসে এই বেডসাইড ভিজিটগুলা কাউন্সেলিং করা, মান্থলি শেয়ারিং করা, এবং তাদের ফোন নাম্বার দিয়ে রাখে যেন রুগীরা দরকার হলে তাদের সাথে আলাপ করে অ্যাডভাইসটা নিতে পারে। বিভিন্ন রকমের প্রোগ্রাম যেগুলো আমরা করি সচেতনতামূলক, সেগুলাতে তারাই যায় দলবদ্ধভাবে, মোস্টলি ইনভিটেশনেই যায়, এবং তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে অন্য রুগীদেরকে, তার জন্যে তারা অনেক কনফিডেন্স বেড়ে যায়। তাছাড়া আমরা বছরে একটা পিকনিক করি ফ্যামিলি মেম্বার্সদের সহ, রুগীদের ফ্যামিলি মেম্বার্সদের সহ, আমাদের স্টাফ সহ। বছরে একটা কনফারেন্স হয় অক্টোবর মাসে, বর্ষবরণ প্রোগ্রাম, মান্থলি শেয়ারিং, এবং বছরে একটা ম্যাগাজিন বের হয় ফ্রেন্ডস হ্যান্ড, যেটাতে এই সব রুগীদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লেখাগুলো দেয়। আমি একজন ফ্রেন্ডস অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট সোসাইটির ভলেন্টিয়ার। বা আমাদের ভলেন্টিয়ার দু রকম, পেশেন্ট ভলেন্টিয়ার আর নন পেশেন্ট ভলেন্টিয়ার আছে। তো আমি পেশেন্ট ভলেন্টিয়ার। আমার অপারেশন হয়েছিল 2002 সালে। আমি রীতিমতো যেটা করার দরকার, ট্রিটমেন্ট, কেমো দিয়েছি 4টা, রেডিওথেরাপি দিয়েছি। এখন আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ আছি। আমার যখন ক্যান্সার হয়েছিল তখন আমার পাশে কেউ ছিল না, এবং আমার দুঃখ কষ্টের কথা আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আত্মীয় স্বজন কষ্টে থাকে তাদেরকেও বলা যায় না। তাই আমি এখানে ভলেন্টিয়ারে এসে আমি চাই যে আমার মতো কষ্ট যেন কেউ না করে। আমি সবাইকে আমার কষ্টের কথা বলে তাদের কষ্টটা কিছুটা লাঘব করতে চাই। আমার ক্যান্সার ধরা পড়েছিল 2003 সালে। অপারেশনের পর আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাই। আমার প্রাথমিক পর্যায়ে হয়েছিল, যে কারণে আমাকে কেমো দিতে হয়নি বা রেডিওথেরাপিও দিতে হয়নি। অপারেশনের পর আমি খুব খুঁজছিলাম এমন কাউকে যে আমাকে একটু বলতে পারবে যে ক্যান্সার হওয়ার পর আমাকে কিভাবে চলাফেরা করতে হবে বা কি করতে হবে, তাহলে আমি সুস্থ থাকবো, স্বাভাবিক একটা জীবনে ফিরে যাব। তখনই আমি আমার যিনি অপারেশন করেন ডক্টর সৈয়দা হাসিনা আজম, ওনার চেম্বারে মিনা আপার সাথে আমার পরিচয় হয়। ওখান থেকে আমি অনুপ্রেরণা পাই এবং ফ্রেন্ডস হ্যান্ডের সাথে যুক্ত হয়ে যাই, যাতে যারা ক্যান্সারে আক্রান্ত তাদেরকে দুটো কথা বলে আমার কেমন জীবন কাটছে সেগুলো বলে একটু মানসিকভাবে তাদেরকে সান্ত্বনা দিতে পারি। এরপর থেকে আমি ফ্রেন্ডস হ্যান্ডের সাথে একেবারে পুরোপুরি যুক্ত, এবং আমি খুব ভালো লাগে আমার যখন আমি ফ্রেন্ডস হ্যান্ডের যে কোনো একটা অনুষ্ঠানে যাই বা যে কোনো কাজে আমি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আমি ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট সোসাইটিতে একজন সদস্য হয়েছি বিশেষত এই কারণে যে আমি যাতে যারা আক্রান্ত তারা যাতে মানসিকভাবে একটু সাপোর্ট পায়। যেমন যখন আমরা বেডসাইড ভিজিটে যাই এবং তাদেরকে বলি যে আমি একজন সার্ভাইভার, তখন আমাকে দেখে, এবং আমার বেশ 17 বছর হয়ে গিয়েছে, আমি সুস্থ এখন, খুবই খুশি হয় এবং জড়িয়ে ধরে বলে যে আপনি সুস্থ আছেন। এই কথাটা শুনতে আসলে খুব ভালো লাগে। এটা একটা মহৎ কাজ। আসলে সব কাজের জন্য কিন্তু পারিশ্রমিকের দরকার নেই, কিছু কিছু জিনিস মনকে সান্ত্বনা দেয়। আমার মা এরকম ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন 2003-তে। আমি তার সন্তান হিসেবে তার পাশে থাকার অপরচুনিটি পাই। এর জন্য আমি সব সন্তানকে তার মায়ের পাশে এবং সব স্বামীকে তার স্ত্রীর পাশে এরকমভাবে একটা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে দিয়ে যখন তারা যাচ্ছেন তাদেরকে তাদের পাশে থেকে সাহস এবং ভালোবাসা দেওয়ার জন্য অনুবুদ্ধ করব। আই লাভ ইউ মা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধী নারীদের অবস্থান আমি মনে করি অনেক বেশি পিছিয়ে। শিক্ষা কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য একটা পরিবর্তন এসেছে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সচেতনতা এসেছে। তো স্বাস্থ্যক্ষেত্রে প্রতিবন্ধী নারীদের যে যতটা সচেতনতা বা যতটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার, সেটা আমার মনে হয় এখনও অনেক কিছু করার সুযোগ আছে। এই মাসটা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এখানে প্রতিবন্ধী নারীদের ব্রেস্ট ক্যান্সারের বিষয়টা কখনো আমরা কোনো আলোচনায় আসিনি পরিবারের পক্ষ থেকে বা ব্যক্তি থেকে, কিন্তু সকল নারীর মতো তাদেরও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে। আসুন এই সচেতনতা মাসে আমরা সবাই মিলে এই বিষয়টা আলোকপাত করি এবং সচেতনভাবে প্রতিবন্ধী নারীরও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করি। 2019 সালের একটি গবেষণা বলছে
বাংলাদেশে প্রতি 1 লক্ষ নারীর যাদের বয়স 15 থেকে 44 বছরের মধ্যে, তাদের ভেতরে প্রায় 19.3% নারীর ব্রেস্ট ক্যান্সারের কোনো না কোনো স্টেজে রয়েছেন। বাংলাদেশে আমরা নারীরা যেটা করি, ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত যে কোনো বিষয়কে আমরা ভীষণ গোপন রাখি। এই হিডেন রাখার যে প্রক্রিয়া, সেটি আসলে হিডেন বার্ডেনকে বাড়িয়ে দেয়। যত দ্রুততম সময়ে ব্রেস্ট ক্যান্সারকে আইডেন্টিফাই করা যাবে বা এর উপসর্গ লক্ষণকে বোঝা যাবে, তত দ্রুত কিন্তু চিকিৎসার আওতায় এসে চিকিৎসার ব্যয়কে কমিয়ে আনা যাবে। এজন্য প্রয়োজন নারীর ব্যক্তি সচেতনতা। ওই নারীর পারিপার্শ্বিকে যে সকল পুরুষ, বিশেষ করে বাবা হতে পারেন, ভাই হতে পারেন, স্বামী কিংবা ছেলে সন্তান হতে পারেন, তাদেরও এই সচেতনতাটি দরকার। ব্রেস্ট ক্যান্সার মোকাবেলায় একজন ব্যক্তি এবং একটি পরিবার পারে সবচেয়ে বড় ভূমিকা রাখতে। পারিবারিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নারীকে মানসিক শক্তি যোগাতে পরিবারই একমাত্র সহায়ক ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট সোসাইটি, ফ্রেন্ডস হ্যান্ড, তারা এগিয়ে এসেছে এই মানুষগুলিকে, বিশেষ করে যারা ক্যান্সার আক্রান্ত বা ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, এই চিকিৎসক দল তাদের মাথার উপরে আকাশের মতো সীমানা বিছিয়ে দিয়েছে। আমি আছি তাদের সাথে, আপনিও এগিয়ে আসুন। আমরা যা করছি সেটা তো ব্যক্তিগতভাবে করছি এবং ব্যক্তিগত উদ্যোগে আমরা এগোচ্ছি, এবং সেটা হয় কি খুব সীমিত হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে আরও অনেক পৃষ্ঠপোষকতা দরকার, সেটা সরকারি, বেসরকারি এবং যে সমস্ত সংস্থা এই স্বাস্থ্যের সাথে জড়িত, বিশেষ করে ক্যান্সারের সাথে জড়িত, তাদেরকে আমাদের খুব প্রয়োজন। এবং স্বাস্থ্য সুরক্ষা করার জন্যে যে যেখানে দায়িত্বে আছে আমাদের সাথে হাত মিলাবে। এবং শুধু ফ্রেন্ডস হ্যান্ড নয়, এই ফ্রেন্ডস হ্যান্ডের মতন আরও বিভিন্ন জায়গায় সারা দেশব্যাপী আমাদের এই শারীরিক এবং মানসিক শক্তি যোগানোর জন্যে, রুগীদেরকে একটু আস্থা দেওয়ার জন্য এবং তারা যাতে স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারে, সেইটা যাতে হয় সেই চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত। এবং আমাদের 1 নম্বর কাজ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। কারণ হচ্ছে সচেতন হলেই মানুষ বুঝবে তার সমস্যা আছে এবং সমস্যা হলেই তখন সেটা তার অ্যাটেনশন দেবে, চিকিৎসা নেবে। তো এইভাবেই আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের ফ্রেন্ডস হ্যান্ডে অনেক স্বপ্ন আছে এবং অনেক আমাদের প্ল্যান আছে, কিন্তু সবসময় আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি না। যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন সমাজে, তারা কিন্তু আমাদের সাথে হাত মেলাতে পারেন যে কোনো সময়। এটা একটা ভলেন্টারি অর্গানাইজেশন, সেই জন্যে যদি আপনার সময় থাকে, যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগ দিতে পারেন এবং আমাদের কাজে সহায়তা করতে পারেন। সেই সাথে আপনিও যেমন আপনার কাজে বা ইচ্ছায় উপকৃত হবেন, আমরা রোগীদের জন্য সেই সাহায্যটা দিতে পারব। অক্টোবর মাস বিশ্বজুড়ে ব্রেস্ট ক্যান্সার মান্থ হিসেবে উদযাপন করা হয়। ফ্রেন্ডস হ্যান্ডও সবাইকে একত্রিত করে আরও বেশি করে মনের কথা বলার জন্য। একটি নির্দিষ্ট দিনে ঘটা করে কনফারেন্সের আয়োজন করা হয়। এই দিনটি উৎসব মুখর, কারণ এই দিন একান্তভাবে যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং যারা ক্যান্সার জয়ী সেই বন্ধুদের জন্য। এবছর সশরীরে উপস্থিত থাকতে না পারলেও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অবশ্যই মিলিত হব। তাই আমিও আরও অনেকের মতো দূর থেকে ভার্চুয়ালি বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছি। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন থাকবেন, অন্যকেও সচেতন থাকবার জন্য উৎসাহ দেবেন। প্রতি মাসে নিজের স্তন পরীক্ষা করবেন। কোনো উপসর্গ দেখলে তক্ষুনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। অনেক দূর থেকে আপনাদের সবার জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা।